আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি বেনজির পাপিয়া, শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল, পিজিবি রাজশাহী। আমরা তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আমরা অষ্টম অধ্যায়ই তোমাদের করিয়েছিলাম বা করছিলাম। আমাদের প্রথম ক্লাসটা কিন্তু পার্ট 1 থেকে 2 হয়ে গেছে, প্রতীক, সংকেত এবং যোজনী। আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা পার্ট 3 এবং 4 নিয়ে আলোচনা করব। আমাদের পার্ট 3 এবং 4 এখানে আছে তোমার রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল ইকুয়েশন। তো আমি শিক্ষার্থী তোমাদের কাছে বলবো যে এই অধ্যায়টা কিন্তু তোমাদের জেএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমরা এই চ্যাপ্টারটা অবশ্যই খুব গুরুত্ব দিয়েই পড়বা, হ্যাঁ, কারণ গুরুত্ব দিয়ে যদি পড়ো তাহলে তোমাদের নেক্সট ধাপ বা নেক্সট ক্লাসে সায়েন্স নিয়ে যে ভীতি, সেই ভীতিটার থাকবে না। এবং এই অধ্যায়টা আমি মনে করি তোমাদের জিএসসি লেভেলের যতগুলো চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারের থেকে এই চ্যাপ্টার বেশি ইন্টারেস্টিং। এবং এখানে যদি তুমি বুঝে যাও তাহলে যে কি মজা লাগবে তুমি নিজেও এখনো বুঝতে পারছো না। তুমি যখন চ্যাপ্টারটা বুঝে যাবা তখন দেখবা এখানে মুখস্থ কোনো কিছু নাই, তুমি বুঝে বুঝেই সব কিছু করতে পারছো। এটা অবশ্যই ইন্টারেস্টিং, কারণ আমরা বুঝে যখন কোনো কিছু করি তখন সেটা খুব মজা লাগে না। তো আমরা দেখো আজকের টপিক আমাদের হচ্ছে রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল ইকুয়েশন। তো আমি শিক্ষার্থী তোমাদের কাছে প্রথমেই রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল ইকুয়েশন কাকে বলে সেই সংজ্ঞাটা নিয়ে একটু বলি। যে একটি রাসায়নিক বিক্রিয়ায় যা কিছু ঘটে, একটি রাসায়নিক বিক্রিয়ায় যা কিছু ঘটে তা কতগুলো প্রতীক, তারপরে চিহ্ন দ্বারা বা সংকেত দ্বারা প্রকাশ করা হয়, সেটাই কিন্তু আসলে কি রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল ইকুয়েশন। এখন আমরা একটা কেমিক্যাল ইকুয়েশনের এক্সাম্পল দেখো। হাইড্রোজেন প্লাস পানি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটা মিলে কি হচ্ছে? পানি তৈরি হচ্ছে। হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কি হচ্ছে? পানি হচ্ছে। এখন দেখো এটা কিন্তু আমার একটা সমীকরণ হয়ে গেছে, অর্থাৎ একটা রাসায়নিক সমীকরণ কিন্তু আমি তৈরি করে ফেলেছি। এখন শিক্ষার্থী একটু খেয়াল করো যে আমরা রাসায়নিক সমীকরণগুলো যখন লিখব, এই রাসায়নিক সমীকরণ লেখার কিন্তু কিছু নিয়ম আছে। তো একটা কথা মনে রাখবা যে এই যে আমরা যে অ্যারো চিহ্নটা ব্যবহার করেছি বা আমরা এরপরে সমতাকরণ যখন করব তখন কিন্তু সমান চিহ্নটাও ব্যবহার করব। তো এই যে আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করছি, এই অ্যারো চিহ্নের বাম পাশে যেটা আছে সেগুলো হচ্ছে বিক্রিয়ক। আর এই ডান পাশে যেটা আছে সেইটাকে বলা হয় উৎপাদ। অর্থাৎ আমরা যখন একটা রাসায়নিক সমীকরণ লিখব, এই রাসায়নিক সমীকরণের বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট, আর ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে উৎপাদ বা প্রোডাক্ট। এখন একটু খেয়াল করো যে আমরা যখন এই রাসায়নিক সমীকরণগুলো লিখব তখন তোমার উৎপাদগুলো লেখার সময় কি করব? আণবিক সংকেত ব্যবহার করব। যখন আমরা লিখব তখন অবশ্যই তার আণবিক সংকেত ব্যবহার করব। এবং দেখো সমীকরণের কোনো এক পাশে যদি একাধিক পদার্থ থাকে তাহলে সেই পদার্থগুলোর মধ্যে একটা প্লাস চিহ্ন দিব। কি বললাম? সমীকরণের এক পাশে যদি একাধিক পদার্থ থাকে তাহলে সেই পদার্থগুলোর মধ্যে আমরা কি বসাবো? প্লাস চিহ্ন বসাবো। এটাও আমাদের মনে রাখতে হবে। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে যে রাসায়নিক সমীকরণ যখন আমরা লিখব, এই রাসায়নিক সমীকরণের অবশ্যই বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারি। এবং এই বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে অ্যারো চিহ্ন ছাড়াও কিন্তু আমরা সমান চিহ্নও ব্যবহার করতে পারি। কিন্তু এখানে একটা ছোট্ট বিষয় তোমাদের মনে রাখতে হবে শিক্ষার্থী। আমরা এই যে এই বিক্রিয়াটা লিখেছি, এখানে অ্যারো চিহ্ন দিয়েছি, কিন্তু এখানে আমরা সমান চিহ্ন দিতে পারছি না বা দিতে পারবো না।
তাহলে আমরা কখন সমান চিহ্ন দিব সেইটা আমাদের একটু জানতে হবে। আমরা বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যখন সমতা করব, ঠিক আছে, যখন আমরা সমতা করে ফেলবো, এই সমতা করলে কি হবে যে আমার বিক্রিয়কে যেগুলো আছে তার পরমাণুর সংখ্যা এবং উৎপাদে যেটা তৈরি হবে তার পরমাণুর সংখ্যা সমান হতে হবে। এই পরমাণুর সংখ্যা উভয় দিকে সমান করার জন্য আমাদের এই বিক্রিয়াকে সমতা করতে হবে। তো আমাদের দেখো হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কি দুইটা পরমাণু মিলে তৈরি হয়েছে কি পানি। এখন একটু খেয়াল করো শিক্ষার্থী, এখানে H2 আছে দুইটা, এখানে H2 আছে দুইটা, এখানে O2, এখানে দেখা হচ্ছে অক্সিজেন একটা। তাহলে আমি যদি এটা সমতা করতে যাই তাহলে এখানে আমার একটা কি দিতে হবে, 2 দিতে হবে। দেখো শিক্ষার্থী, এখানে আমার একটা সমতাকরণ করতে হলে এখানে একটা 2 দিতে হবে। তাহলে দেখো এখানে আবার একটু কি হলো যে এখানে হাইড্রোজেন 2 দুগুণে কয়টা, 4টা। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে, 2টা। তাহলে এখানে আবার আমি একটা কি দিতে হবে, 2 দিতে হবে। তাহলে দেখো 2 দুগুণে 4টা হাইড্রোজেন, এখানে অক্সিজেন 2টা আছে, এখানেও অক্সিজেন 2টা আছে। অর্থাৎ আমরা এরকমভাবে যখন বিক্রিয়াটা সমতাকরণ করে ফেলবো তখন কিন্তু আমরা এই অ্যারো চিহ্নটার পরিবর্তে আমরা কিন্তু এখন সমান চিহ্ন দিতে পারবো। এখন আমরা কি দিতে পারবো, এখন আমরা সমান চিহ্ন দিতে পারবো। এই যে আমরা উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান করার জন্য আমাদের যে সংখ্যা দিয়ে গুণ করলে উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান হবে সেইটা দিয়ে আমাদের গুণ করতে হবে। দেখো এখানে আমরা 2 দিয়ে গুণ করেছি, যার ফলে কি হয়েছে উভয় দিকেরই কিন্তু পরমাণুর সংখ্যা কি হবে, সমান হবে। আমরা এভাবে সমতাকরণ করতে পারি, ঠিক আছে। আমরা কিভাবে সমতাকরণ করতে পারি, এইভাবে আমরা সমতাকরণগুলো করতে পারি। আমরা সমতাকরণের আরও এক্সাম্পল লিখতে পারি, একটু খেয়াল করো শিক্ষার্থী। যেমন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, তাহলে এটা বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাই না। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তাহলে বিক্রিয়া করে অ্যামোনিয়া হলো। এখন একটু খেয়াল করো শিক্ষার্থী, এখানে আছে নাইট্রোজেন 2টা, এখানে নাইট্রোজেন কয়টা আছে, 1টা। তো এখানে যদি আমি নাইট্রোজেন 2টা করি তাহলে নিশ্চয়ই এখানে আমাকে 2 দিতে হবে। তো এখানে যখন আমি 2 দিয়ে দিলাম শিক্ষার্থী, তখন আমার হাইড্রোজেন আবার কয়টা হয়ে গেছে, দেখো 3 দুগুণে 6টা। তো 6টা যদি হয়ে থাকে তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে, দেখো এখানে হাইড্রোজেন কিন্তু 2টা আছে। তাহলে এখানে আমাকে 6টা করতে হলে এখানে কি করতে হবে, এখানে আমাকে একটা 3 দিতে হবে। তাহলে দেখো শিক্ষার্থী, আমাদের এখানে নাইট্রোজেন কয়টা আছে, 2টা, এখানে নাইট্রোজেন কয়টা আছে, 2টা, এখানে হাইড্রোজেন 3 দুগুণে 6, এখানেও হাইড্রোজেন কত হলো, 3 দুগুণে 6। তার মানে আমাদের সমতাকরণগুলো হয়ে গেল। এখন একটু খেয়াল করো শিক্ষার্থীরা যে এই সমতাকরণগুলো আমরা আরও 2-1টা উদাহরণ দেখি। যেমন জিঙ্ক প্লাস HCl, তাহলে আমাদের এখানে কি হলো, জিঙ্ক ক্লোরাইড প্লাস H2 উৎপন্ন হলো। এখন এইটাকে আমরা কিভাবে সমতাকরণ করব, দেখো এখানে জিঙ্ক একটা আছে, এখানে জিঙ্ক একটা আছে, ঠিক আছে, ভালো কথা। এখানে হাইড্রোজেন 2টা আছে, একটা আছে, এখানে হাইড্রোজেন 2টা, এখানে ক্লোরিন আছে একটা, এখানে ক্লোরিন হয়ে গেছে 2টা। এখন দেখো আমরা যদি এখানে ক্লোরিন একটা, এখানে ক্লোরিন 2টা, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের একটা কি দিতে হবে, 2 দিয়ে দিতে হবে। তাহলে এখন খেয়াল করো, এখন কিন্তু আমাদের হয়ে গেছে জিঙ্ক একটা আছে, এখানেও জিঙ্ক একটা আছে, এখানে ক্লোরিন কয়টা হয়ে গেল, 2টা, এখানে ক্লোরিন হয়ে গেল 2টা, এখানে হাইড্রোজেন কয়টা আছে, 2টা, এখানেও হাইড্রোজেন হয়ে গেল 2টা। তাহলে এটা আমাদের কিন্তু সমতাকরণ হয়ে গেল। এবং যখন আমাদের সমতাকরণ হয়ে যাবে তখন আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারবো, আবার এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। কিন্তু শিক্ষার্থী, আমরা প্রথমে যখন জিঙ্ক প্লাস HCl লিখলাম, লিখে যখন জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন হলো, এই জায়গাতে কিন্তু আমরা কখনোই কি করতে পারবো না, সমান চিহ্নটা বসাতে পারবো না।
কেন সমান চিহ্ন বসাতে পারবো না? কারণ এখানে আমাদের পরমাণুগুলো সমান হয়নি। ঠিক আছে, এখন দেখো আমরা এভাবে কি করতে পারি, হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতা করতে পারি। এই রাসায়নিক সমীকরণের যে সমতাকরণটা আমরা দেখলাম, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং এটা তোমাদের এখন থেকে যদি প্র্যাকটিস করো তাহলে নেক্সট ক্লাসে গিয়ে তোমাদের অনেক বেশি উপকারে আসবে। এবং সমতাকরণটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা টপিক, এটা তো বুঝতে পারলাম। এখন একটু খেয়াল করো যে আমরা পরমাণুর সংখ্যা, এই যে বলছি যে উভয় দিকের পরমাণুর সংখ্যা ঠিক আছে কিনা, সেটা আমরা একটু হিসাব করে দেখি। তো দেখো এখানে হাইড্রোজেন, অক্সিজেন এবং 2 অণু পানি। তাহলে এখানে আমার হাইড্রোজেন কয়টা, দেখো সমান চিহ্ন দিই বা চিহ্ন দিই, তাহলে হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন 2 গুণন 2, তাই না? তারপরে এখানে প্লাস দাও। অক্সিজেন কয়টা আছে, একটা, তাহলে 1 গুণন কত আছে, 2 দিলাম। তারপরে এখানে দেখো হাইড্রোজেন কত আছে, 2, তারপরে এখানে গুণন হাইড্রোজেন 2 প্লাস অক্সিজেন কয়টা আছে, একটা আছে। এখন একটু খেয়াল করো শিক্ষার্থী, এখানে 2 দুগুণে কত, 4, প্লাস 2 একে 2 সমান কত, 2 গুণন 3, বা দেখো 4 যোগ 2 কত হলো, 6 সমান 3 দুগুণে 6। তাহলে একটু খেয়াল করো শিক্ষার্থীরা যে আমরা কিন্তু উভয় দিকের পরমাণুর সংখ্যা আমাদের সমতাকরণ হয়েছে কিনা সেটা আমরা একটু প্রুফ করে নিচ্ছি। যেখানে হাইড্রোজেন কয়টা আছে, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 গুণন 2, এখানে অক্সিজেন 1 গুণন 2, এখানে 2 গুণন, এখানে 2 যোগ কত আছে, 1, তাহলে 4 যোগ 2 ইকুয়াল টু 2 গুণন 3, তাহলে এই পাশে কত হলো, 6 সমান 6। তাহলে আমরা দেখো উভয় পাশের পরমাণুর সংখ্যায় কিন্তু কি হয়ে গেল, সমান হয়ে গেল। তার মানে এই বিক্রিয়াটা আমাদের সমতাকরণ সঠিক হয়েছে, এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি। হ্যাঁ, যেমন দেখো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, নাইট্রোজেন প্লাস 2NH3। এখন আমাদের এখানে দেখো 1 গুণন 2 যোগ 3 গুণন 2 সমান 2 গুণন 1 যোগ 2 গুণন 3। কারণ এই দুই দিয়ে এই দুটোকেই কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে বা 2 একে 2 যোগ 3 দুগুণে 6 সমান 2 একে 2 যোগ 3 দুগুণে 6, বা 8 সমান 8। দেখো শিক্ষার্থীরা এখানে নাইট্রোজেন কয়টা আছে, 2টা, নাইট্রোজেন 1 গুণন 2, এখানে 3 গুণন 2, তারপরে এখানে 2 গুণন নাইট্রোজেন একটা আছে 1 যোগ 2 গুণন হাইড্রোজেন 3টে আছে 3, তাহলে 2 একে 2 এবং প্লাস 3 দুগুণে 6, এখানে 2 একে 2, এখানে 3 দুগুণে 6 প্লাস 6, তাহলে এই বাম পাশে কত আসছে 8, ডান পাশেও কত আসছে 8। তাহলে আমরা এইটাও যে আমাদের সমতাকরণ সঠিক হয়েছে এটা আমরা বুঝতে পারলাম, অর্থাৎ পরমাণুর সংখ্যা উভয় দিকে কি হয়ে যাবে, সমতাকরণের পরে সমান হয়ে যাবে। আশা করি শিক্ষার্থী তোমরা এই টপিকটা খুব ভালোভাবে বুঝে গেছো। এখন একটু খেয়াল করো শিক্ষার্থী, আমরা হচ্ছে আজকে পার্ট 5-এ চলে যাব। পার্ট 5 হয়তো আমরা আজকে সম্পূর্ণ ক্লাসে না নিতে পারলেও আগামী ক্লাসে বাকি ক্লাসটা হবে। এখন একটু খেয়াল করো পার্ট 5, এখানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল
রিঅ্যাকশন বা কেমিক্যাল রিঅ্যাকশন। একটু খেয়াল করো শিক্ষার্থীরা যে আমরা এখানে পার্ট 5টা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন। এখন আমরা এই যে কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া এটা কাকে বলে, তো প্রথমে আমাদের রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এটা একটু জানতে হবে। তো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে, কি বললাম, একটা হতে পারে বা একাধিকও পদার্থ হতে পারে, এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে নতুন ও ভিন্নধর্মী পদার্থে পরিণত হয়। কি হয়? এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে নতুন ও ভিন্নধর্মী পদার্থে পরিণত হয়, একে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এবং এই রাসায়নিক পরিবর্তনের জন্য যে বিক্রিয়াটা সংঘটিত হয় তাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আমি আবার বলছি, একটু খেয়াল করে শিক্ষার্থী, এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে নতুন ও ভিন্নধর্মী পদার্থে পরিণত হয়। এই যে নতুন বা ভিন্নধর্মী পদার্থে পরিণত হওয়ার জন্য যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখন শিক্ষার্থী আমি তোমাদের একটু বলবো যে আমরা যে বিক্রিয়াগুলোতে চলে যাব, অর্থাৎ তোমাদের সংযোজন বিক্রিয়া আছে, বিযোজন বিক্রিয়া আছে, দহন বিক্রিয়া আছে, প্রতিস্থাপন বিক্রিয়া আছে। তো স্টুডেন্টরা এই বিক্রিয়ার কথা শুনলে যেন স্টুডেন্টদের মাথার মধ্যেই বিক্রিয়া শুরু হয়ে যায়, এইটা কিন্তু হওয়া যাবে না শিক্ষার্থী। আমি অনেস্টলি বলছি, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো তাহলে তোমাদের কাছে বিক্রিয়াটা অনেক 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 সহজ হয়ে যাবে, যা তোমরা এখনও চিন্তা করতে পারছো না। তো আমি বলবো তোমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো যে বিক্রিয়াগুলো কত সহজ এবং কত ইজিলি আমরা বিক্রিয়াগুলো করতে পারি। এবং প্রত্যেকটা জিএসসির স্টুডেন্টকে আমি বলবো যে এই অধ্যায় থেকে প্রতি বছর পরীক্ষাতে প্রশ্ন আসবেই, এবং প্রথম প্রশ্ন যেটা লিখবা সেটা যেন এই অধ্যায় থেকেই লেখাটা শুরু হয়। ঠিক আছে? যদি এই অধ্যায় থেকে প্রথমে প্রশ্নটা লেখা শুরু করো তাহলে কিন্তু যে এক্সটার্নাল তোমার খাতাটা দেখবে তিনিও কিন্তু বুঝবেন যে তুমি বেস্ট, যার জন্যই তুমি এই অধ্যায়ের প্রশ্নটা প্রথমে লিখতে শুরু করেছো। হ্যাঁ, তো আমি বলবো যে তোমরা এই বিক্রিয়াগুলো খুব মনোযোগ দিয়ে দেখো। আসলে বিক্রিয়াগুলো খুবই সহজ। কেন যে তোমরা অন্যর কথায় পরিচিত হয়ে বিক্রিয়াটা কঠিন মনে করো আমি জানি না। তোমরা একটু খেয়াল করো, আমি যে ক্লাসটা নিচ্ছি এখানে তোমরা খুব সহজে বুঝে যাবা। ঠিক আছে? তো আমাদের প্রথমে যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। প্রথমেই যে বিক্রিয়া আছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া। শিক্ষার্থী একটু খেয়াল করো যে আমাদের প্রথমে জানতে হবে যে সংযোজন বিক্রিয়াটা কাকে বলে। দেখো আমি প্রথমে আগে বিক্রিয়াটার সংজ্ঞা দিচ্ছি, তারপরে এক্সাম্পলে যাব, তাহলে তোমরা বেশি ক্লিয়ার হবে। তাহলে সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশনটা কাকে বলা হয়। এখন দেখো, যে বিক্রিয়ায় দুই বা ততোধিক, কি বললাম, যে বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ, সেটা মৌলও হতে পারে বা যৌগ হতে পারে, যে বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ বিক্রিয়া করে বা একত্রিত হয়ে নতুন একটি মাত্র যৌগ গঠন করবে, সেটাই হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়া। ঠিক আছে? তাহলে আমরা একটু এক্সাম্পলে চলে যাব। আমরা এক্সাম্পলটা দেখি। দেখো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এটা বিক্রিয়া করলে হবে ক্যালসিয়াম কার্বনেট। আবার একটু খেয়াল করো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, এটার যদি বিক্রিয়া করি তাহলে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। একটু খেয়াল করো। আবার আমরা যদি দেখি সোডিয়াম প্লাস ক্লোরিন, তাহলে এটা তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড।
আবার একটু দেখব ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। একটু খেয়াল করো শিক্ষার্থীরা যে এখানে দেখো আমি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে কি তৈরি করলো? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। এখানে এই ক্যালসিয়াম অক্সাইড বা এটাকে চুন বলা হয়, এখানে আবার কি হলো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি এটা বিক্রিয়া করলো, করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো, ঠিক আছে। এরপরে একটু খেয়াল করো সোডিয়াম প্লাস ক্লোরিন, এই সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে কি করলো? সোডিয়াম ক্লোরাইড হলো। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো। একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো একের অধিক কিন্তু মৌল বা যৌগ নিয়ে একটা মাত্র, দেখো একটা মাত্র যৌগ গঠন করছে। প্রত্যেকটাই দেখো একটা মাত্র যৌগ গঠন করেছে, একটা মাত্র যৌগ গঠন করেছে, প্রত্যেকটারই একটা মাত্র যৌগ গঠন করেছে। তাহলে দেখো সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন বিক্রিয়াটা কি? যে বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ মিলে যখন বিক্রিয়া করে বা একত্রিত হয়ে একটি মাত্র যৌগ গঠন করবে, তখন তাকে বলা হয় সংযোজন বা অ্যাডিশনাল বিক্রিয়া, ঠিক আছে, বা অ্যাডিশন বিক্রিয়া। এখন একটু খেয়াল করো শিক্ষার্থীরা যে এই সংযোজন বিক্রিয়া পড়তে গেলে আমাদের আর একটা কথা চলে আসবে, সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। এখন একটু খেয়াল করো যে সংযোজন আর সংশ্লেষণের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সংযোজন বিক্রিয়াতে তোমার দুইটা মৌল বা দুইটা যৌগ মিলে বা মৌল যৌগ মিলেও একটা যৌগ গঠন করতে পারে, কিন্তু তোমার যখন আমি সংশ্লেষণ বিক্রিয়াটা করব তখন কিন্তু শুধুমাত্র দুইটা মৌল হতে হবে। কি বললাম শিক্ষার্থী? যখন আমি সংশ্লেষণ করব, কি বললাম? যখন আমি সংশ্লেষণ করব, এই সংশ্লেষণ বিক্রিয়াটা হওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে সংশ্লেষণ বিক্রিয়ায় অবশ্যই দুইটা মৌল হতে হবে। যেমন শিক্ষার্থী একটু খেয়াল করো, আমাদের এই দুইটা বিক্রিয়া কিন্তু সংযোজন প্লাস সংশ্লেষণ দুইটাই হয়েছে। এই দুইটা বিক্রিয়া আমার কি হচ্ছে? সংযোজন এবং সংশ্লেষণ দুইটাই হচ্ছে, কিন্তু আমার নিচের দুইটা বিক্রিয়া দেখো, এই দুইটা দেখো আমার প্রথম দুইটা বিক্রিয়া, এই প্রথম দুইটা বিক্রিয়ার যে ফলাফল রেজাল্ট আমরা উৎপাদ পেয়েছি সেটা কিন্তু শুধুমাত্র সংযোজন বিক্রিয়া হচ্ছে। আমি একটু আগে একটু ভুল বলেছি, একটু খেয়াল করো, আমি বলেছিলাম এই দুটা সংযোজন প্লাস সংশ্লেষণ, নো, এই দুইটা প্রথম দুইটা যে সমীকরণ আছে এই দুইটা সমীকরণ শুধুমাত্র সংযোজনের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু আমার এই যে নিচের দুইটা বিক্রিয়া আছে, অর্থাৎ এই দুইটা বিক্রিয়া সংযোজন প্লাস সংশ্লেষণ দুটোই হবে। এখন সেটা কিরকম ভাবে? যেমন সংশ্লেষণ বিক্রিয়াটা যে হবে, এই সংশ্লেষণ বিক্রিয়াটা সংগঠিত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে দুইটা মৌল একত্রিত হয়ে একটা যৌগ গঠন করবে। কি বললাম? সংশ্লেষণ বিক্রিয়া সংগঠিত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে দুইটা মৌল মিলে একটা যৌগ গঠন করবে, তাহলে সেটা হবে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এটাকে, এই দুইটা বিক্রিয়াকে আমি সংশ্লেষণও বলতে পারি, সংযোজনও বলতে পারি, কিন্তু উপরের দুইটা বিক্রিয়াকে শুধুমাত্র আমরা সংযোজন বলবো, কিন্তু সংশ্লেষণ বলতে পারবো না। কেন সংশ্লেষণ বলতে পারবো না? কারণ এখানে যৌগ মিলে গঠিত হয়েছে, কিন্তু যৌগ মিলে গঠিত হলে সেটা কি সংশ্লেষণের উদাহরণ হবে? হবে না। সংশ্লেষণ হতে হলে দুইটা মৌল মিলে একটা যৌগ গঠিত হতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। এখানে আমি আরও একটা কথা বলতে চাই শিক্ষার্থীরা, যে তোমরা জিএসসির যদি বিগত সালের প্রশ্ন দেখো, কোশ্চেন প্যাটার্ন দেখলেই তোমরা এখানে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাবে অলওয়েজ, যে সকল সংশ্লেষণই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ বিক্রিয়া নয়, ব্যাখ্যা করো।
দেখবা এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে এসেছে, কি সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়। ব্যাখ্যা করো। আমি কিন্তু উত্তরটা কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি। কিভাবে একটু খেয়াল করো, যে আমাদের প্রথমে এভাবে লিখতে হবে যে সংশ্লেষণ বিক্রিয়াটা আর সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। সংযোজন বিক্রিয়াটা হচ্ছে দুই বা ততোধিক বিক্রিয়া, দুই বা ততোধিক মৌল বা যৌগ একত্রিত হয়ে যখন একটি নতুন যৌগ গঠন করবে তখন তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো। কিন্তু সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র দুইটা মৌল মিলে যখন একটা যৌগ গঠন করবে তখন তাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলবো। তাই আমরা তোমার সকল সংযোজনকে সংশ্লেষণ বলতে পারবো না, কিন্তু সকল সংশ্লেষণ বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলতে পারবো। আশা করি শিক্ষার্থীরা তোমরা টপিকটা ক্লিয়ার হয়েছো। তো আজকে আমি তোমাদের রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল রিয়াকশান আর কেমিক্যাল ইকুয়েশন এবং কেমিক্যাল রিয়াকশান এই দুইটা টপিক নিয়ে আলোচনা করলাম, এবং কেমিক্যাল রিয়াকশানের শুধুমাত্র তোমাদের আজকে সংযোজন আর সংশ্লেষণই বোঝালাম। এই ক্লাসটা তোমরা না টেনে ভালোভাবে দেখবা, তাহলে তোমরা বুঝে যাবা। এর পরবর্তী ক্লাসে আমি বিযোজন নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।